কি অবস্থা শিক্ষার্থী বন্ধুরা, লার্ন মেশিনের পক্ষ থেকে আরেকটি ফিজিক্স ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ফিজিক্স ক্লাসে চ্যাপ্টার 4 অর্থাৎ কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। যেহেতু গত ক্লাসে আমি চ্যাপ্টার 3 অর্থাৎ বল নিয়ে আলোচনা করেছি, সেই জন্য আজকে অধ্যায় 4 নিয়ে কাজ করব। এবং তোমাদের কাছে অধ্যায় 4 যেই কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারটি অনেকের কাছেই অনেক কঠিন লাগে এবং তোমরা জেনারেলি এই চ্যাপ্টারটি স্কিপ করতে চাও, কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কিন্তু বোর্ডে কোশ্চেন এসেই থাকে। ওকে, তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি চ্যাপ্টার। তা আমি আজকের ক্লাসে এই চ্যাপ্টারের কিছু কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেই সব কনসেপ্টগুলাই তোমার এসএসসি পরীক্ষার জন্য প্রয়োজনীয়। আমি সব কনসেপ্ট নিয়ে কথা বলছি না, কারণ তোমার এসএসসি পরীক্ষায় কিছু স্পেসিফিক কনসেপ্টগুলাই কিন্তু তোমার প্রয়োজন হবে। সেই স্পেসিফিক কনসেপ্ট নিয়ে আমি আজকে আমার ক্লাসটা সাজিয়েছি। তো আশা করি এই ক্লাসটি যদি করো তাহলে চ্যাপ্টার 4-এর তোমার কনসেপ্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে দেরি কিসের বন্ধুরা, চলো শুরু করা যাক। আমি মাসুম হাসান আছি তোমাদের সাথে। ওকে, আজকে আমি দেখব আমার চ্যাপ্টার 4-এ কী কী টপিক আমার আগে লাগবে সেটা আমি দেখব। যেমন কাজ, শক্তি, শক্তির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দুইটা টপিক আমার লাগবে সেটা হলো বিভব শক্তি এবং গতিশক্তি। বিভব শক্তি এবং গতিশক্তি থেকে প্রত্যেক বছরই তোমরা যদি চ্যাপ্টার 4-এর যে বোর্ড কোশ্চেনগুলো সেইগুলো যদি একটু খেয়াল করো, তাহলে দেখবে তোমার 90% ম্যাথই এই বিভব শক্তি আর গতিশক্তি নিয়ে। তাহলে বুঝতে পারছো যে বিভব শক্তি এবং গতিশক্তি এই দুইটা টপিক কতটা ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা টপিক যেটা লাগবে ক্ষমতা, এবং লাস্ট যেটা লাগবে সেটা হলো কর্মদক্ষতা। কর্মদক্ষতাও এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেই টপিক নিয়ে তোমার এই চ্যাপ্টারে কোশ্চেন আসবে তুমি কনফার্ম থাকো। ওকে, তাহলে সবার আগে আমরা আজকে যেই টপিকটা দেখবো সেটা হলো কাজ। কাজ জিনিসটা কি আগে সেটা আমাকে বুঝতে হবে। তো আমরা যেই টপিকটা আগে করব সেটা হলো কি, কাজ। আচ্ছা, কাজ কি? ওকে, এখন মনে করো আমি একটা ফিগার আঁকার চেষ্টা করি। যে মনে করলাম এটা হলো একটা বস্তু, বস্তুটার নাম দিলাম এ। ওকে, এখন বস্তুটা আমি কি দেখছি, এই অবস্থানে অবস্থান করতেছে, রাইট? তাহলে আমার যদি এরকম হয় যে না, আমি বস্তুটার অবস্থানটার পরিবর্তন করব। ওকে, অবস্থানটার পরিবর্তন করে আমি এটাকে এই বরাবর নিয়ে আসবো। এটা মনে করলাম বস্তুটা হলো বি অবস্থানে আসছে, আগে ছিল এ অবস্থানে, এখন আসলো কি, সে বি অবস্থানে। তাহলে এই যে বস্তুটাকে আগের অবস্থান থেকে এই অবস্থানে আনার জন্য অবশ্যই আমাকে এখানে একটা বল প্রয়োগ করতে হবে। কি করতে হবে? অবশ্যই বল প্রয়োগ করতে হবে। এই বলটা প্রয়োগ করার পরে এই বস্তুটার কি ঘটতেছে, সরণ ঘটতেছে, মানে কি অবস্থানের পরিবর্তন ঘটতেছে। আমি মনে করলাম বস্তুটা কি ঘটতেছে, সরণ এস ঘটতেছে, সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এই বস্তুটার উপরে বল প্রয়োগ করার পরে যদি বস্তুটার বলের দিকে সরণ ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো, সেই বল এবং সরণের গুণফলটাকেই বলবো হলো কাজ। ওকে, আমি আরেকবার বলতেছি যে বস্তুটার উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটার অবস্থানের পরিবর্তন হয় অর্থাৎ সরণ ঘটে, তাহলে সেই বল এবং সরণের গুণফলটাকে আমরা কি বলবো, কাজ। ওকে, তাহলে এখন আমি কি দেখতেছি যে এই বস্তুটার উপরে আমি এফ বল প্রয়োগ করতেছি, যার ফলে তার এফ সরণ ঘটছে। তাহলে এই এফ এবং এস এর গুণফলকে আমরা কি বলবো, কাজ। তাহলে আমি এখানে বলতে পারি যে কাজ ইকুয়াল টু বল গুণ সরণ। বলকে আমরা কি বলি, এফ, আর সরণকে আমরা কি বলি, এস। আর কাজকে আমরা সবসময় ডাব্লু দ্বারা প্রকাশ করি। তাহলে ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস, এটাই হলো কি আমার সেই কাজের সূত্র। আমার এটা কি কাজের সূত্র। একটা জিনিস মনে রাখবা, কাজ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত বস্তুর উপরে বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ ঘটছে না বা অবস্থানের পরিবর্তন ঘটছে না, তখন কিন্তু আমি সেটাকে কাজ বলতে পারবো না। অবশ্যই বস্তুর উপরে বল প্রয়োগের সাথে তার সরণ অবশ্যই ঘটতে হবে, মানে অবস্থানের পরিবর্তন হতে হবে, নাহলে কিন্তু সেটাকে কাজ বলা যাবে না। ওকে, ওকে, এখন খেয়াল করলা যে আমি বলের সাথে যদি বস্তুটার উপরে বল প্রয়োগ করি তাহলে বস্তুটার সরণ বা অবস্থানের পরিবর্তন ঘটছে, তাই না? তাহলে যদি এর একটা উদাহরণ দিই, যেমন আমাদের যাদের বিল্ডিং এ দারোয়ান থাকে না, তাহলে তাদের কিন্তু আমরা মাস শেষে বেতন দিই, কিন্তু মজার ব্যাপার হলো তার কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ আমরা এখানে কি বললাম যে বস্তুর উপরে বল প্রয়োগ করার পরে যদি বস্তুটার অবশ্যই কি করতে হবে, সরণ ঘটতে হবে, নাহলে কিন্তু সেটাকে আমরা কাজ বলতে পারবো না। তাহলে দারোয়ানদের কাজ কি, যে তারা একটা জায়গায়, বাড়ির একটা স্পেসিফিক জায়গায় তারা সারাক্ষণ বসেই থাকবে, তাই না? তাহলে তার কাজটাকে আমরা কেন কাজ বলি, তাই না? কারণ বস্তুকে অবশ্যই বল প্রয়োগের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন যদি না ঘটে, তাহলে সেটাকে কিন্তু আমরা কাজ বলতে পারবো না। এখন আমি আরেকটা জিনিস যেটা দেখাই সেটা হলো যে যদি এমন হয় যে আমি বস্তুর উপরে বল প্রয়োগ করতেছি,
ওকে, বস্তুর উপরে মনে করো এই বস্তুটার উপরে আমি বল প্রয়োগ করতেছি। এখন বস্তু যদি তার সরণ যে ঘটবে সে যদি তার বলের দিকে, মনে করো আমি বলটা এদিকে দিচ্ছি, বলটা এদিক বরাবর আমি প্রয়োগ করতেছি, কিন্তু বস্তুটার এদিক বরাবর সরণ না ঘটে বস্তুটার সরণ ঘটলো এই বরাবর, একটু অ্যাঙ্গেল করে, মানে কোণ সৃষ্টি করে। এখানে মনে করো যে থিটা কোণ উৎপন্ন হলো। ওকে, তাহলে এখন খেয়াল করো তো, মনে করলাম এই দিকে বস্তুটা যাওয়ার কথা ছিল কিন্তু বস্তুটা গেল এইদিকে। ওকে, তাহলে এখন দেখো এখানে আমি যদি একটা রেখা টানি তাহলে আমি এখানে কি পাবো, একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ, এটা হলো কি ভূমি। তার মানে আমি কি করতেছি, এফ বল, আমি এফ বল এখানে প্রয়োগ করতেছি, তাহলে তার সরণ ঘটতেছে এইটা। ওকে, ধরলাম এটা এ পয়েন্ট আর এটা কি বি পয়েন্ট, তাহলে তার এই এ পয়েন্ট বরাবর সরণ ঘটতেছে। তাহলে যদি এমন হয় যে তার সে অ্যাঙ্গেল উৎপন্ন করে বা একটা কোণ উৎপন্ন করে সরণ সৃষ্টি করলো, তখন আমার কাজের সূত্রটা হয়ে যাবে যে এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এই যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হবে তার কজের মানটা আমাকে নিতে হবে। ওকে, তাহলে তখন কাজের সূত্রটা দাঁড়াবে এরকম, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে এটা খেয়াল করো আনুভূমিক বরাবর হচ্ছে এবং এটা কোণ বরাবর হচ্ছে। যদি কোণ সৃষ্টি করে হয় তাহলে এটা কখন হবে, যদি কোণ সৃষ্টি করে, কোণ সৃষ্টি করে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাজের সূত্রটা তখন কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা হয়ে যাবে। তখন কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস আমি লিখতে পারবো না। ওকে, তো এই হলো কাজের দুই রকমের দুইটা সূত্র। এবং এখান থেকে যদি আমি কাজের এককটা বের করতে চাই, এককটা আমি কিভাবে বের করব খেয়াল করো। আমি সূত্র কি জানলাম, যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, রাইট। এফ মানে কি, বল। আচ্ছা, আমরা কি জানি বলের একক কি, নিউটন। বলের একক কি, নিউটন। আর এখানে যে সরণ, তাই না, এস দ্বারা আমরা কি বুঝাচ্ছি, সরণ। সরণের একক আমরা কি জানি, মিটার। তার মানে কাজের একক কি, নিউটন মিটার। এই নিউটন মিটার একত্রে এটাকে বলা হয় হলো, এই নিউটন মিটারকে একত্রে বলা হয় হলো জুল। ওকে, নিউটন মিটারকে কি বলা হয় একত্রে, জুল। তাহলে কাজের একক আমরা কি বলবো, জুল। ওকে, তাহলে আমরা কি খেয়াল করলাম, যে আমরা বলতে পারি তাহলে যে কাজের একক কি দাঁড়াচ্ছে, জুল। আমরা এটাকে কি বলবো, জুল। ওকে, আচ্ছা, এখন তোমাদের পরীক্ষায় বিশেষ করে অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো থাকে, যেমন খ নাম্বারে, এই সব খ নাম্বারের কোশ্চেন কিন্তু তোমাকে দিয়ে দিবে যে 20 জুল কাজ বলতে কি বুঝো বা 30 জুল কাজ বলতে কি বুঝো। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে সবসময় অনেক সময় দিয়ে দেয়। তাহলে মনে করলাম আমি তোমাকে একটা কোশ্চেন করলাম যে 10 জুল কাজ বলতে তুমি কি বুঝো, 10 জুল কাজ বলতে তুমি কি বুঝো, তখন কি খেয়াল করবা, আমি কি দেখতেছি কাজের এককে নিউটন আছে আর কি আছে, মিটার আছে, রাইট। তাহলে যদি এমন হয় যে 10 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটার 1 মিটার সরণ হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, 10 জুল। আবার যদি এভাবে না বলে আমি এভাবেও বলতে পারি যে 1 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটার 10 মিটার সরণ হয়, তাহলে সেটাকে কি বলা হবে, 10 জুল। আবার যদি এভাবেও না বলতে চাই যে 5 নিউটন বল প্রয়োগে যদি বস্তুটার 2 মিটার সরণ ঘটে, তাহলে সেটাকে বলা হবে কি, 10 জুল। তো তোমার যেটা পছন্দ তুমি সেভাবে লিখতে পারো। তো এখন খালি মনে রাখবা যে 10 জুল বা 20 জুল বা 30 জুল যেইটাই দিক, যে এত জুল বলতে কি বুঝো বা এত জুল বলতে কি বুঝো, তখন তোমার কি মাথায় রাখতে হবে, যদি ধরো এখানে যেমন 10 জুল আছে, তাহলে 10 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটার 1 মিটার সরণ হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, যে 10 জুল। ওকে, তো এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার প্রায়ই তোমার বোর্ডে কিন্তু দিয়ে দেয়, এই টাইপের কোশ্চেনটা প্রায় বোর্ডে দিয়ে দেয়। তো এই 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 টাইপের কোশ্চেনে আশা করি এখন আর কোনো কনফিউশন থাকবে না। তো এই গেল মোটামুটি আমার হলো কাজের যত যা কিছু আছে তার একটা ধারণা আমি তোমাকে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা যে নেক্সট টপিকে যাব সেটা হলো শক্তি। আচ্ছা, এখন আসি শক্তি জিনিসটা কি, শক্তি জিনিসটা কি। ওকে, আমরা কি জানি, এই যে আমরা কি বললাম যে কাজ আমরা পড়লাম, তাই না, যে বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের ফলে কি হয়, যে বস্তুটা সরণ ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলি, কাজ বলি, তাই না। এই যে কাজ করার জন্য যে একটা সামর্থ্য দরকার, কাজ করার জন্য যে সামর্থ্যটা দরকার, সেই সামর্থ্যটাকে বলা হয় শক্তি। যদি তার শক্তি না থাকতো, সে বল প্রয়োগ করতে পারতো না, যার ফলে কি ঘটতো না, কাজ কখনোই ঘটতো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে কাজ করার, এই কাজ করার যে সামর্থ্য,
কাজ করার যে সামর্থ্য, এটাকেই বলা হবে কি? শক্তি। এটাকে কি বলা হবে? শক্তি। এখন আমরা কি জানি, শক্তির কোনো উৎস মানে সৃষ্টি নেই, শক্তির কোনো ধ্বংস নেই, তাই না? শক্তিটা এরকমই একটা জিনিস যাকে কোনো সময় সৃষ্টি করা যায় না বা যাকে কোনো সময় ধ্বংস করা যায় না। এখন আমরা কি জানি, শক্তির বিভিন্ন ধরনের রূপ বা শক্তির ট্রান্সফরমেশন বা রূপান্তর সম্ভব শুধুমাত্র, যার সৃষ্টি নেই ধ্বংস নেই, শুধুমাত্র রূপান্তর সম্ভব। রূপান্তর কিভাবে, এটা তোমাদের বইতে অনেক আলোচনা করা আছে, যেটা হলো যে মনে করো যে এই যে আমরা ফ্যান চালাচ্ছি, এইখানে ফ্যানটা কি হইতেছে, বা লাইট জ্বালাচ্ছি, লাইটটা আমাদের কি করে, আলো দেয়, তাই না? এখন লাইটটা জ্বালাইতে হলে তোমার কি অবশ্যই শক্তির দরকার না? কি শক্তি দরকার? বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ শক্তির কারণেই তোমার লাইটটা জ্বলতেছে এবং ওই বিদ্যুৎ শক্তিটা রূপান্তরিত হচ্ছে কিসে? আলোক শক্তিতে, যেই লাইটটা আমাকে আলো দিচ্ছে। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু শক্তির রূপান্তর ঘটতেছে, বিদ্যুৎ শক্তি থেকে সে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো শক্তি জিনিসটাই এমন যে যার শুধুমাত্র রূপান্তর সম্ভব, রূপান্তর ছাড়া তার সৃষ্টিও সম্ভব না এবং তার ধ্বংসও সম্ভব না। তো এগুলো নিয়ে তোমার বইতে আলোচনা করা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় দেখা যায় না, জাস্ট ধারণা রাখতে পারো। ওকে, আচ্ছা, তারপরে যেটা পড়বো, শক্তির মধ্যে আমার এক ধরনের যেটা পড়তে হবে সেটা হলো যে যান্ত্রিক শক্তি। কি শক্তি? যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তিকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। এক নাম্বারটাকে বলা হয় বিভব শক্তি এবং আরেকটা যেটা আছে সেটা হলো গতি শক্তি। একটা হলো কি? বিভব শক্তি, আরেকটাকে আমরা কি বলতেছি? গতি শক্তি। বিভব শক্তি মানে হলো পটেনশিয়াল এনার্জি। কি বলা হয় এটাকে? পটেনশিয়াল এনার্জি। আর যে গতি শক্তি সেইটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই যান্ত্রিক শক্তির আন্ডারে আমরা যেটা পড়বো সেটা হলো কি? যে বিভব শক্তি আর গতি শক্তি। এই বিভব শক্তি এবং গতি শক্তি খুবই খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। আমি আবারও বলতেছি, এই বিভব শক্তি এবং গতি শক্তি খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনগুলো খেয়াল করো, 90% বোর্ড কোশ্চেন বা ম্যাথগুলাই তুমি দেখবা বিভব শক্তি এবং গতি শক্তি রিলেটেড। তো তাহলে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এখন সবার আগে আসি বিভব শক্তি নিয়ে আলোচনা করি। সবার আগে কি নিয়ে আলোচনা করব? বিভব শক্তি নিয়ে। এখন খেয়াল করো, বিভব শক্তি জিনিসটা কি? ওকে, এখন একটা বস্তুকে মনে করো, একটা বস্তু এখানে আছে। ওকে, মনে করলাম এইটা হলো বস্তুটার ভূমি। হ্যাঁ, মনে করো বস্তুটা এখানে অবস্থান করতেছে, এইটা মনে করো এ পয়েন্ট, এই অবস্থানের বস্তুটা অবস্থান করতেছে। এই বস্তুটাকে আমি উঠায় নিয়ে গেলাম এখানে, বস্তুটাকে দিয়ে কাজ করার জন্য আমি বস্তুটাকে এখান থেকে এই বি পয়েন্টে নিয়ে গেলাম। মনে করো এটা কি দেখা যাচ্ছে? ভূমি থেকে আমি উপরে নিয়ে গেছি না? তাহলে মনে করলাম যে বস্তুটা হলো তোমার এইচ উচ্চতায় নিয়ে গেলাম, আর ওই বস্তুর ভরটা মনে করলাম হলো এম ভরের একটা বস্তু। ওকে, তো আমি যেহেতু উপরে নিয়ে যাচ্ছি, এখানে কি কাজ করবে? অভিকর্ষ ত্বরণ কাজ করবে। অভিকর্ষ ত্বরণ আমরা কি জানি? জি। অভিকর্ষ ত্বরণ আমরা কি জানি? জি। তাহলে এই জিটাকে আমরা কি বলতেছি? অভিকর্ষজ ত্বরণ। কি বলতেছি? অভিকর্ষজ ত্বরণ। আমরা কি জানি যে যদি কোনো বস্তু মাটি থেকে উপরে বায়ুমণ্ডলের সাথে নিয়ে যায়, তাহলে সেখানে কি কাজ করবে? অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে খেয়াল করো, এই বস্তুটাকে এই যে আমি এখানে যে উঠায় নিয়ে গেলাম, বস্তুটার ভিতরে এই উঠায় নেওয়ার কারণে বা এই বস্তুটাকে এক জায়গা থেকে আমি আরেক জায়গায় নিয়ে যাওয়ার কারণে বস্তুটার মধ্যে এক ধরনের শক্তি সঞ্চিত হচ্ছে। এক ধরনের কি হচ্ছে? শক্তি সঞ্চিত হচ্ছে। এই সঞ্চিত শক্তিটাকে আমরা বলতেছি হলো বিভব শক্তি। তাহলে বিভব শক্তির সংজ্ঞা যদি আমি একটু বলি, যে কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় বা তার অবস্থানের পরিবর্তনের জন্য ওই বস্তুটার মধ্যে যেই শক্তিটা সঞ্চিত হয় সেইটাকে আমরা বলি কি? বিভব শক্তি। ওকে, তাহলে এখানে খেয়াল করো, বস্তুটাকে আমি মাটি থেকে যখন উপরে উঠায় নিয়ে যাচ্ছি, তাহলে এর সাথে কি উচ্চতা কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে না? তাহলে এই বস্তুটার মধ্যে এই নিচ থেকে বা অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চিত হচ্ছে, যাকে আমরা কি বলতেছি? বিভব শক্তি। এখন বিভব শক্তির সূত্রতে যদি আসি, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ইপি দ্বারা। বিভব শক্তির সূত্র হলো তোমার এম জি এইচ। বিভব শক্তি ইকুয়াল টু কি? এম জি এইচ। এখন এটা যদি আমি যদি বলি যে হ্যাঁ এটা কিভাবে আসলো, রাইট? কোশ্চেন একটা থাকতে পারে যে ইপি ইকুয়াল টু এম জি এইচ, এটা কিভাবে আসলো? তো এই যে আমি যে বস্তুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি, এখানে অবশ্যই কি করতেছে? বস্তুটার অবস্থানের পরিবর্তন হচ্ছে না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে এখানে একটা কাজ হচ্ছে, রাইট? তো আমরা কি জানি কাজ কি? কাজ ইকুয়াল টু আমরা কি জানি? বল ইন্টু
সরণ। কি জানি? বল ইন্টু সরণ। বল মানে কি? এফ। আর সরণ মানে কি? এস। এখন এখানে খেয়াল করো, এখানে বল, বল মানে আমরা কি জানি? এম এ। আর এস, এখানে সরণটা কি? এখানে যেহেতু আমি উপরে নিয়ে যাচ্ছি, এই উচ্চতাটাই কি হবে বস্তুর জন্য? সরণ। তাহলে আমি এস এর জায়গায় কি বলতে পারি? এইচ। এখন এখানে এ, এ মানে কি আমরা জানি? ত্বরণ। কিন্তু আমরা দেখতেছি এখানে কি কাজ করতেছে? অভিকর্ষক ত্বরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি এর বদলে যে এম জি এইচ। তাহলে এইটাই হলো সেই আমার বিভব শক্তি, যেটা ইপি ইকুয়াল টু এম জি এইচ। এভাবেই সূত্রটা আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে বিভব শক্তির সূত্রটা এখানে আসলো। ওকে, আচ্ছা, তো এই ছিল বিভব শক্তি নিয়ে আলোচনা। আমি একটু ছোট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ম্যাথ যখন আমরা করব এই বিভব শক্তি বা গতিশক্তির ম্যাথ, তখন তোমরা আরো ক্লিয়ার হবে। এখন যেটা দেখবো সেটা হলো কি? গতিশক্তি। সেটা কি দেখবো আমরা? গতিশক্তি। এখন খেয়াল করো, গতিশক্তির বেলায় গতিশক্তিটাকে আমরা কি বলতেছি? কাইনেটিক এনার্জি। কি বলতেছি? কাইনেটিক এনার্জি। এখন মনে করো একটা বস্তু, মনে করলাম একটা বস্তু, এই বস্তুটা এখান থেকে এখানে নিয়ে যাওয়া হলো। ওকে, মনে করলাম এটা হলো এ অবস্থান, এখন সেই বস্তুটাকে এখানে নিয়ে যাওয়া হলো। ওকে, এটাকে মনে করলাম বি অবস্থান। এখন এই এ অবস্থান থেকে বি অবস্থানে যে নিল, তাহলে অবশ্যই তার মাঝে কি একটা সরণ আছে না? তার মাঝে কি আছে? সরণ। সেটাকে আমরা, সরণটাকে আমরা কি বলি? এস বলি। এবং বস্তুটাকে যেহেতু এখান থেকে এখানে নিয়ে গেছে, তাহলে বস্তুর মধ্যে অবশ্যই একটা গতি কাজ করবে। কি কাজ করবে? গতি কাজ করবে। গতি কাজ করলে বস্তুটার মধ্যে এখানে কি কাজ করবে? ত্বরণও কাজ করবে। মনে মনে করলাম মনে করলাম এখানে বস্তুটার ত্বরণ যেটা সেটা হলো এ, সরণ যেটা সেটা হলো এস। হ্যাঁ, এবং বস্তুটা যেহেতু এখান থেকে যাত্রা শুরু করছে, মনে করলাম এটা হলো তার আদিবেগ এবং বস্তুটার এটা হলো তার শেষ বেগ। আর এই বস্তুটার অবশ্যই কি থাকবে? একটা ভর থাকবে না? এই বস্তুটার অবশ্যই একটা কি থাকবে? ভর থাকবে। তাহলে এখন খেয়াল করো, এখন যদি আমি বলি, তাহলে এই বস্তুটার গতির কারণে কি হচ্ছে? এই এই অবস্থা থেকে এই অবস্থানে আসতেছে, তাই না? অবস্থানের পরিবর্তন হচ্ছে। এই যে গতির কারণে অবস্থানের পরিবর্তন কেন হচ্ছে? এই গতির কারণে সে একটা শক্তি লাভ করতেছে না, যেই শক্তিটার কারণে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছে। এই গতির কারণে বস্তুটা যেই শক্তি লাভ করে, সেইটাকে আমরা কি বলতেছি? গতিশক্তি। সেটাকে আমরা কি বলতেছি? গতিশক্তি। যদি আমি গতিশক্তির সূত্র লিখতে চাই, গতিশক্তির সূত্রটা হলো ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ইকে ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার। এখন এখন আসি যে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার কিভাবে আসে? এই কে দিয়ে বোঝাচ্ছে হলো কাইনেটিক এনার্জি, আর এই পি দিয়ে বোঝাচ্ছে হলো পটেনশিয়াল এনার্জি। ওকে, আচ্ছা, এখন একটু দেখি যে এইটা কিভাবে আসে, এই সূত্রটা কিভাবে আসে। তো সেম জিনিস, যে আমরা কি জানি যে কাজ ইকুয়াল টু বল ইন্টু কি? সরণ। কাজ ইকুয়াল টু আমরা কি জানি? বল ইন্টু সরণ। তো বলের জায়গায় আমরা কি লিখতে পারি? বলের জায়গায় আমরা কি লিখতে পারি? যে আমরা কি জানি বলের সূত্র, যে এফ ইকুয়াল টু এম এ, তাই না? যেহেতু এটা আনুভূমিক বরাবর, তখন ত্বরণটা কিন্তু আর অভিকর্ষক ত্বরণ থাকবে না, এটা নর্মাল ত্বরণ, যেটা হলো এ, তাই না? তাহলে আমি এখানে কি বলতে পারি? বল ইকুয়াল টু কি? এফ। আর সরণ মানে কি? এস। তাহলে এফ কে আমরা লিখতে পারি এম এ এস। কি লিখতে পারি? এম এ এস। আচ্ছা, এখন এখন এখানে আসি। এখন আমরা গতি বের করার জন্য কি একটা সূত্র জানতাম না? চ্যাপ্টার 2 তে আমরা পড়ছি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। মনে আছে এই সূত্রটা? গতির নর্মাল যে সূত্রটা। এখন আমি এখানে একটা কাজ করি, 2s টাকে এই সাইডে নিয়ে আসলাম, আর ভি স্কোয়ার, তাহলে এই সাইডে কি হয়ে গেল? ইউ স্কোয়ার। এখন যেহেতু আমি মনে করলাম গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, ইউটাকে ভ্যানিশ করার জন্য আমি এটা ধরে নিলাম যে গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো। তাহলে স্থির অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে আদিবেগ কি? জিরো। তাহলে ইউটা কি? ভ্যানিশ হয়ে যাবে না? তাহলে এখন খেয়াল করো, এখানে 2as ইকুয়াল টু কি থাকবে? ভি স্কোয়ার। রাইট, কি থাকবে? ভি স্কোয়ার। তাহলে এখন আমি এখান থেকে শুধুমাত্র এ এবং এস এর মান যদি বের করতে চাই, তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখন খেয়াল করো, এখানে কিন্তু আমি এ এবং এস এর একটা মান পেয়ে গেলাম। এ এস ইকুয়াল টু কি? ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখন এখানে আসি। এখন এইটা যেহেতু কাজ ইকুয়াল টু, আমি এটা কার জন্য লিখতেছি? গতিশক্তির জন্য লিখতেছি। আর আমরা গতিশক্তির জন্য আমরা গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইকে দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? ইকে দ্বারা। তাহলে এই যে এ এস এর যেই মানটা পাইলাম, আমি এখানে বসাই দিতে পারি না? তাহলে এ এস এর মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে কি থাকে খেয়াল করো, এ এস এর মান কি? ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এইটাকে, দেখো সূত্র কিন্তু অলরেডি চলে আসছে, এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি? হাফ এম ভি স্কোয়ার। এভাবে কি লেখা যায় না? এভাবে কি লেখা যায় না? তাহলে আমি এটাকে যদি আমি ডিরেক্ট বলি, তাহলে আমি এটাকে লিখতে পারি যে
ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আলটিমেটলি কি আসলো? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই যে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখছো সূত্রটা কিভাবে চলে আসলো? এখানে এম দিয়ে কি বোঝাচ্ছে? বস্তুর ভর, আর এই ভি দিয়ে কি বোঝানো হচ্ছে? বস্তুর বেগ। তাহলে গতিশক্তি ইকুয়াল টু কি? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন তুমি যদি এই যে ইপি এবং ইকে এই দুইটার মধ্যে যদি খেয়াল করো যে এই যে যে আমার যে বিভব শক্তিটা এইখানে এম এবং জি এই জিনিসটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই না? কারণ বস্তুর ভর কিন্তু যেটা বলে দিবে সেইটাই হবে, বস্তুর ভর তো কোনোদিন পরিবর্তন হবে না। তারপরে অভিকর্ষক ত্বরণ জি, জি এর মান কি কখনো চেঞ্জ হয়? জি এর মান ফিক্স, জি ইকুয়াল টু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু উচ্চতা কি মান পরিবর্তন হতে পারে না? 10 মিটারও হতে পারে, 20 মিটারও হতে পারে, উচ্চতা কিন্তু ওঠানামা করবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে এই ইপিটা আলটিমেটলি ডিপেন্ড করবে কার উপরে? এইচ এর উপরে। কার উপরে ডিপেন্ড করবে? এইচ এর উপরে। তাহলে আমি বলতে পারি ইপি সমানুপাতিক এইচ। উচ্চতা যদি বাড়ানো হয় বিভব শক্তি বাড়বে, উচ্চতা যদি কমানো হয় তাহলে বিভব শক্তি কি হবে? কমবে। আবার সেম ভাবে এখানে খেয়াল করো, এখানেও কি দেখতে পাচ্ছি? এই যে হাফ এবং এম, এই দুইটা কি? এই দুইটাকে আমরা কি বলবো? ধ্রুবক। কারণ হাফ হাফ তো হাফের মতোই থাকবে এবং এম ভর যেটা, ভরটাও কি থাকবে? ওই তোমার যেটা ফিক্স সেইটাই থাকবে, তাই না? সে কখনো পরিবর্তন হবে না। তাহলে এখন খেয়াল করো, তাহলে ইকে এটা কার উপর ডিপেন্ড করবে? এই যে বেগটার উপরে। তাহলে আমি কি বলতে পারি যে ইকে সমানুপাতিক ভি স্কোয়ার। ওকে, তাহলে বেগের বর্গের উপরে তোমার গতিশক্তিটা কি করবে? নির্ভর করবে। বেগের বর্গের উপরে গতিশক্তি নির্ভর করবে এবং উচ্চতার উপরে তোমার বিভব শক্তি নির্ভর করবে। ওকে, তো এইটা আশা করি বুঝতে পারছো যে বিভব শক্তি এবং গতিশক্তির যত কাহিনী। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এখন আমরা যেই সামনের যেই টপিকে যাব সেটা হলো কি? ক্ষমতা। ওকে, এখন আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব। এখন ক্ষমতা, ক্ষমতা জিনিসটা কি? আমরা একটু আগে দেখলাম যে কাজ করার সামর্থ্যটাকে কি বলা হয়? শক্তি বলা হয়, রাইট? ক্ষমতা, এই ক্ষমতা ক্ষমতা নিয়ে যদি আলোচনা করতে আসি, ক্ষমতাও অবশ্যই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই চ্যাপ্টারে ক্ষমতা নিয়েও অনেক ম্যাথ আসে। ওকে, তাহলে এখন যদি আমি বলি ক্ষমতা, ক্ষমতা মানে কি? পাওয়ার, তাই না? ক্ষমতা মানে কি? পাওয়ার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই ক্ষমতা মানে যেহেতু পাওয়ার, সেই জন্য ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? পি দ্বারা। ওকে, ক্ষমতার কি? ক্ষমতার যেই সূত্র সেটা হলো কি? কাজ ডিভাইডেড বাই সময়। কাজ ডিভাইডেড বাই কি? সময়। ওকে, তাহলে আমরা কি একটু কাজ সমান সমান একটু আগে কি দেখছি যে ডাব্লু, কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লু দ্বারা। আর সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। তাহলে পি এর সূত্রটা কি দাঁড়াচ্ছে? পি এর সূত্রটা দাঁড়াচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই টি। ডাব্লু ডিভাইডেড বাই কি? টি। এই দেখো, ডাব্লু ডিভাইডেড বাই টি। তাহলে এর যদি আমি একক বের করতে চাই, এর যদি একক বের করতে চাই, তাহলে আমরা কি দেখতেছি যে পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। আমরা কি জানি? কাজের একক কি? জুল। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি দাঁড়াচ্ছে? পি ইকুয়াল টু জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা একত্রে যেটা বলি সেটা হলো ওয়াট। কি বলি? ওয়াট। ওকে, এটাকে বলা হয় একত্রে ওয়াট। আচ্ছা, এখন আমার যেটা লাগবে সেটা হলো যে আমাদের ক্ষমতার একক তো আমরা ওয়াট দেখলাম, আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো, দেখবা অনেক সময় ওয়াটের জায়গায় কিলোওয়াট দেখা যাবে। কি দেখা যাবে? কিলোওয়াট। কিলোওয়াট মানে কি? 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। ওকে, তুমি এই 1 কিলো, কিলো মানে আমরা কিলো মানে হলো 1000, তাই না? তাহলে 1 কিলোওয়াট সমান সমান আমরা কি বলতে পারি? 1000 ওয়াট। আবার এই ক্ষমতাটাকে আরেকটা জিনিস দ্বারা প্রকাশ করা যায়, সেটা হলো হর্স পাওয়ার। 1 HP কি দ্বারা প্রকাশ করা যায়? হর্স পাওয়ার। হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। এগুলো তোমার মনে রাখতে হবে, কারণ তোমাকে কোশ্চেন অনেক সময় হর্স পাওয়ার দিয়ে তোমাকে ইয়ে করে ম্যাথ দিয়ে দিবে, কিন্তু তখন তোমার তো ক্ষমতার একক কি? ওয়াট, তাই না? ডাব্লু। তাহলে তোমাকে এই ওয়াটে নিতে হলে এই কনভার্টটা তোমাকে জানতেই হবে যে 1 হর্স পাওয়ার সমান সমান কত? 746 ওয়াট। আবার 1 কিলোওয়াট সমান সমান কত? 1000 ওয়াট। এই তোমার এইগুলো না জানলে তুমি কিন্তু এটাকে ওয়াটে কখনো নিতে পারবে না। ওকে, তাহলে এটা তোমার জন্য জানা অনেক জরুরি।
আচ্ছা, এই ক্ষমতা থেকে আমার এই চ্যাপ্টারে আরেক ধরনের যেটা আসে সেটা হলো যে বিদ্যুৎ বিলের কিন্তু একটা কাহিনী এখানে আসে। ওকে, বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু তোমার ম্যাথ এই চ্যাপ্টারে আসে। তাহলে বিদ্যুৎ বিলের ব্যাপারটা যেটা বুঝতে হবে সেটা হলো আমাদের বিদ্যুৎ বিলের জন্য আমরা যেই এককটা আমরা ধরি সেটা হলো 1 BOT। ওকে, কি ধরি? 1 BOT। এই 1 BOT-টাকে বলা হয় 1 ইউনিট। কি বলা হয়? 1 ইউনিট। ওকে, 1 BOT-টাকে বলা হয় হলো কত? 1 ইউনিট। এখন এখন কথা হলো যে আবার আমি যদি এখানে এই বিওটিটাকে আমরা এভাবে লিখতে পারি যে কিলোওয়াট আওয়ার। কি? 1 কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ার এইটা মানেই হলো 1 ইউনিট। কিলোওয়াট আওয়ার মানে কি? 1 ইউনিট। ওকে, এই জিনিসটা মনে রাখতে হবে। তোমাকে অনেক সময় কোশ্চেনে ইউনিট না দিয়ে বলবে কি যে 1 কিলোওয়াট আওয়ার। তখন তোমার ধরে নিতে হবে এই যে 1 কিলোওয়াট আওয়ারই যে তোমাকে বললো এইটা মানেই হলো কি? ইউনিট। ওকে, এই জিনিসটা মনে না রাখলে কিন্তু এই টাইপের ম্যাথগুলো কিন্তু করা যাবে না। তাহলে ক্ষমতা নিয়ে এতটুকু জানলেই তোমাদের আপাতত হবে, এর বেশি তোমাদের জানা লাগবে না। এরপর আমরা যেটাতে যাব সেটা হলো কর্মদক্ষতা। খুবই খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য যে কর্মদক্ষতা, এটা লাগবেই। এটা কেন লাগবে এখন খেয়াল করো। কর্মদক্ষতা মানে কি? আমি এখন যেটা আমরা জানবো সেটা হলো কি? কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা কি? আচ্ছা, একটা ইঞ্জিন বা একটা মোটরকে তুমি কাজে লাগাচ্ছ। এখন কথা হইলো ওই ইঞ্জিন বা ওই মোটর কি তোমাকে 100% কাজটা কি তোমাকে দিতে পারবে? অবশ্যই না। কেন না? মনে করো একটা তুমি একটা ইঞ্জিন বা একটা মোটর, যেখানে তুমি মনে করো তুমি তাকে শক্তি দিলা বা একটা তাকে কাজ দিলা। মনে করো যে তুমি তাকে 100 জুলের একটা কাজ দিলা, যে তুমি 100 জুল শক্তি দিলা ধরো। এখন কথা হলো সে তোমাকে ফেরত দিবে কতটুকু? মনে করো সে তোমাকে 100 জুলের পরিবর্তে 30 জুল কাজ তোমাকে সে ফেরত দিচ্ছে। তাহলে 70 জুল কোথায় গেল? 70 জুলটা কি হচ্ছে? এখানে অপচয় হচ্ছে। কেন হচ্ছে? খেয়াল করো। মোটর বা ইঞ্জিন যদি তুমি চালাও, ওই ইঞ্জিন থেকে কি হয়? একটা আওয়াজ হয় না? তাহলে এটা কি শব্দ শক্তি উৎপন্ন হচ্ছে না? আবার ইঞ্জিন থেকে কি হয়? একটা তাপের উৎপন্ন হয় বা তাপ শক্তি উৎপন্ন হয়, রাইট? তাহলে এই ইঞ্জিনটা তোমার সেই কাজ করতে তার কিন্তু শব্দ শক্তিও ব্যয় করা লাগতেছে, আবার কি ব্যয় করা লাগতেছে? তাপ শক্তি ব্যয় করা লাগতেছে। তাহলে এখন খেয়াল করো, সেই এই যে যেই 100 জুল থেকে তোমাকে 30 জুল তোমাকে ফেরত দিছে, তাহলে যেই 70 জুল বাকি থাকলো সেই 70 জুল অ্যাকচুয়ালি সেটা অপচয় হয়ে যাচ্ছে। এই শব্দ শক্তি এবং তাপ শক্তি এগুলো উৎপাদন করতেই তার কি হচ্ছে? অপচয় হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে সে আলটিমেটলি 30 জুল কাজটা সে কিন্তু ফেরত দিচ্ছে 100 জুলের জন্য। ওকে, তাহলে এই যে 30 জুল যে কাজটা তোমাকে দিচ্ছে এইটাই হলো তার কি? কর্মদক্ষতা। যে যে যতটুকু কাজ তোমাকে ব্যাক দিতে পারবে সেটাকে আমরা কি বলতেছি? কর্মদক্ষতা। ওকে, আচ্ছা, এই কর্মদক্ষতা নিয়ে যেটা জানতে হবে সেটা হলো কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইটা দ্বারা। এটাকে বলা হয় কি? ইটা। আমরা কি বলি? ইটা। ওকে, এটাকে আমরা ইটা বলি, তাই না? এখন কর্মদক্ষতার সূত্রতে যদি আসি, কর্মদক্ষতার সূত্রটা কি? কর্মদক্ষতার সূত্র হলো লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। আচ্ছা, আমি এটা এখানে না লিখে তো এদিকে লিখি যে ইটা ইকুয়াল টু লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা ইন্টু কি? 100%। এটা হলো আমার এই কর্মদক্ষতা বা ইটার সূত্র। এটা হলো কি? আমার কর্মদক্ষতা বা ইটার সূত্র। এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে লভ্য কার্যকর ক্ষমতা আবার জিনিসটা কি, বা মোট প্রদত্ত ক্ষমতা জিনিসটা কি? আমি যদি নর্মালি বলি, একটু আগে যেমন বলতেছিলাম যে ইঞ্জিনে আমার কি দেওয়া লাগবে? একটা শক্তি দেওয়া লাগবে যার কারণে সে কাজটা ব্যয় করবে বা কাজটা আমাকে ফেরত দিবে, রাইট? তাহলে এই যে শক্তিটা তুমি দিচ্ছ, তাই না? মানে কি, এটা তুমি কি ইনপুট দিচ্ছ, আর আউটপুট হিসেবে তোমাকে কি দিবে? তোমাকে সে তার কাজটা ফেরত দিবে, রাইট? তাহলে এইখানে যে লভ্য কার্যকর ক্ষমতা, এই যে যে লভ্য কার্যকর ক্ষমতা, এইটাকে বলা হয় হলো পি আউটপুট, যেটা তোমাকে সে
ফেরত দিবে, যে যেটা তোমাকে সে ফেরত দিবে। আর এই মোট প্রদত্ত ক্ষমতা যেটা হলো কি তুমি তাকে দিচ্ছ বা ইনপুট, কি বলা হয়, ইনপুট। ওকে, ইন্টু 100%, ইন্টু কি 100%। তাহলে এখন এইটা হলো আলটিমেটলি, এইটাও লিখতে পারো অথবা এইটাও লিখতে পারো, পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। এখন কথা হলো তুমি কিভাবে বুঝবা যে কোনটা আউটপুট কোনটা ইনপুট। তোমাকে ধরো একটা কোশ্চেন এরকম দিয়ে দিল যে এই একটা বস্তু, বা সরি, এটা একটা মনে করো ইঞ্জিন অথবা একটা মোটর, যার ক্ষমতা দেওয়া আছে মনে করো 2 হর্স পাওয়ার। কি দেওয়া আছে, 2 হর্স পাওয়ার। এই মোটরটা মনে করো এই এই এইখান থেকে মনে করো যে এইটা হলো একটা টাঙ্কি, বা এই টাঙ্কির ভিতরে মনে করো যে 500 লিটার পানি আছে, তাই না? তাহলে এইটা মনে করলাম যে এই 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 মোটরটা মনে করো উচ্চতায়, বা মনে করো যে 18 মিটার উচ্চতা, 18 মিটার উচ্চতায় একটা টাঙ্কি আছে, যে এই মোটরটা 30 সেকেন্ডে 18 মিটার উচ্চতায় এই 2 হর্স পাওয়ার যেই ক্ষমতা সম্পন্ন যে মোটরটা 18 মিটার উচ্চতায় 30 সেকেন্ডে 500 লিটার পানি এই টাঙ্কিটার উপরে নিয়ে যেতে পারে। ওকে, এই টাঙ্কিটার উপরে নিয়ে যেতে পারে। তাহলে এখন খেয়াল করো, এই যে সে যে এই মোটরটা তোমার যে এই যে উপরে যে টাঙ্কির ভিতরে এই 500 লিটার পানিটা তোমাকে নিয়ে যেতে হবে বা নিয়ে যাবে, হ্যাঁ, তখন এই 500 লিটার পানিটা কি হবে, এটা ভরে কনভার্ট হবে, মানে এম এ কনভার্ট হবে। ওকে, এখানে কি উচ্চতাকে আমরা কি বলি, এইচই বলি। তারপরে এটা কি সময়, যে এটা কি টি। আচ্ছা, আর এই যে 2 হর্স পাওয়ার, এটা কি, এটা হলো কি ক্ষমতা সম্পন্ন, তোমাকে যেটা কোশ্চেনে বলে দিছে, যেটা হবে কি ইনপুট, যেটা হবে কি এই যে সেই ক্ষমতা, ইনপুট, মোট প্রদত্ত ক্ষমতা যাকে বলবো, যেটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিবে। আর তুমি যেটা বের করবা সেটা হলো কি পি আউটপুট। তাহলে এখানে পি মানে কি, পি মানে আমরা কি জানি, ক্ষমতা, একটু আগে যেটা আমরা দেখতেছিলাম, তাই না? তাহলে এখানে পি আউটপুট মানে কি, mgh ডিভাইডেড বাই টি। পি এর আরেকটা সূত্র আছে, পি এর আরেকটা মানে এই ডাব্লু কে যদি আমি ভাঙাই, আমি কি পাবো, mg8 ডিভাইডেড বাই টি। তাহলে পি ইকুয়াল টু ডাব্লু বাই টিও বলতে পারো, আর ডাব্লুকে ভাঙাইলে আমরা কি পাবো, mgh ডিভাইডেড বাই টি। তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে উপরে যে mgh ডিভাইডেড বাই টি, এখানে টি ইনপুট, মানে কত, 2 হর্স পাওয়ার, তাই না? তাহলে আমি এখানে লিখে দিতে পারি 2 হর্স পাওয়ার ইন্টু কি 100%, তাহলে এখন খেয়াল করো, এখানে তোমার এম এর মানও দেওয়া আছে, এইচ এর মানও দেওয়া আছে, জি এর মান যেহেতু উপরে উঠাচ্ছে, অভিকর্ষক ত্বরণ যেটা ধ্রুবক, আমরা কি জানি জি ইকুয়াল টু 9.8, এটাও তুমি জানো। আর টি এখানে তোমাকে সময়ও বলে দিছে, তাহলে তুমি এইগুলো বসাইলে কিন্তু পি আউটপুটটা পাওয়া যাবা। আউটপুটটা পাওয়া গেলে তুমি এখানে তোমার ইনপুটও তোমাকে বলেই দিছে, তো সেক্ষেত্রে তুমি যদি 100%-এর সাথে গুণ করো, তাহলে যেটা পাবা সেইটাই হবে কি তোমার কর্মদক্ষতা, ইটা, সেইটাই হবে কি তোমার কর্মদক্ষতা। তাহলে এই হলো তোমার কর্মদক্ষতার যেই সূত্র, এবং সূত্র থেকে যেই টাইপের ম্যাথ একটা আমি জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি তোমরা ক্ষমতা এবং কর্মদক্ষতার ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ব্যাপার নিয়ে তোমাদের সমস্যা হবে না, তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এখন আমি যেটা করবো সেটা হলো, এই চ্যাপ্টারে আমার যা যা সূত্র লাগবে সেই সূত্রগুলো আমি এক জায়গায় এনে তোমাদের দেখাই দিব। তাহলে তোমাদের আর এই সূত্র নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না এই চ্যাপ্টারে। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারে তো অনেকগুলোই সূত্র শিখলাম, বাট এই চ্যাপ্টারে মানে ওরকম বেশি কোনো সূত্র নেই যে অনেকগুলো সূত্র তোমাকে শিখতে হবে বা পড়তে হবে। এই চ্যাপ্টারে জাস্ট কয়েকটা সূত্র, এগুলো মনে রাখা যায়, কারণ একটা একটার সাথে বলা যায় রিলেটেড। ওকে, আচ্ছা, তো 1 নম্বর যেটা তোমার লাগবে সেটা হলো ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস, যেটা আমরা পড়লাম। ওকে, ডাব্লুর আরেকটা সূত্র আমরা কি পড়লাম, যে ডাব্লিউ ইকুয়াল টু যদি অ্যাঙ্গেল করে স্মরণ ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আচ্ছা, আরেকটা যে সূত্র পড়লাম সেটা হলো কি বিভব শক্তির যে সূত্র, ইপি ইকুয়াল টু কি পড়ছি, এমজিএইচ, তাই না? আরেকটা কি পড়ছি, গতিশক্তি মানে কি, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? একটু আগে আমরা পড়ছি। তারপর আমরা কি পড়লাম, ক্ষমতার একটা সূত্র পড়লাম, যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, যাকে তুমি লিখতে পারো mgh ডিভাইডেড বাই কি টি। আচ্ছা, আরেকটা আমরা কি পড়লাম, যে কর্মদক্ষতার যেই ব্যাপারটা, যে ইটা ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। তো এই 6টা সূত্র তোমার এই চ্যাপ্টারে লাগবেই, যেটাকে তুমি বাদ দিতে পারবা না। ওকে, আমি সূত্রের পরিচয়গুলো তোমাকে দেখাই দিই, যে এখানে ডাব্লুটা মানে হচ্ছে কাজ, এফটা মানে হচ্ছে বল, এসটা মানে হচ্ছে সরণ। ওকে, আচ্ছা, তারপরে হলো ইপি মানে হলো বিভব শক্তি, ইপি মানে কি বিভব শক্তি।
আচ্ছা, তারপর ইকে। ইকে মানে কি? ইকে মানে হলো তোমার গতিশক্তি। ওকে। আচ্ছা, তারপর আর কি? এম মানে আমরা কি জানি? এম মানে জানি বস্তুর ভর। জি মানে হলো অভিকর্ষজ ত্বরণ। জি মানে কি? অভিকর্ষজ ত্বরণ, যেটা আমরা মান কি জানি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা ফিক্সড। এইচ মানে আমরা কি জানি? উচ্চতা। টি মানে আমরা কি জানি? সময়। আচ্ছা, তারপর পি ইন আউটপুট। পি আউটপুট মানে আমরা কি জানি? যে লভ্য কার্যকর ক্ষমতা। আচ্ছা, আর পি ইনপুট। ইনপুট মানে আমরা কি জানি? যে মোট প্রদত্ত ক্ষমতা। ওকে, এই কয়েকটা জিনিস তোমার এই চ্যাপ্টারে, এই সূত্র কয়টা লাগবে এবং এই সূত্রের পরিচয়গুলো আমি দেখাই দিলাম। তাছাড়া আর কয়েকটা জিনিস যেগুলো লাগবে সেটা হলো তোমার জানতে হবে যে 1 কিলোওয়াট সমান সমান কত? 1000 ওয়াট, এটা তোমার জানতে হবে। তারপর 1 BOT মানে হলো 1 ইউনিট, তোমার বিদ্যুৎ বিলের হিসাবের জন্য লাগবে। তারপর 1 কিলো ওয়াট আওয়ার, এইটা মানেও 1 ইউনিট, এটাও তোমার জানতে হবে। আর তারপরে হলো যে 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, এইটাও তোমার জানতে হবে এই চ্যাপ্টারের মাস্ট। নাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে কিন্তু তোমার সমস্যা হবে যদি এইগুলো না জানো। তাহলে এই হলো এই চ্যাপ্টারের সূত্র এবং সূত্রের পরিচয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকের টপিকে কাজ শিখলাম, শক্তি, বৃহৎশক্তি, গতিশক্তি দেখলাম, ক্ষমতা, কর্মদক্ষতা নিয়ে আলোচনা করলাম। জাস্ট স্পেসিফিক কয়েকটা আমি টাইপ নিয়ে আমি আলোচনা করলাম, যেগুলো তোমার এই এসএসসি পরীক্ষায় যেগুলো তোমার লাগবেই, এবং এই টপিকগুলো থেকেই কিন্তু ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন কিন্তু করা হয়। সেই জন্য আমি জাস্ট এই টপিকগুলোর বেসিকই তোমাকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই ক্লাসটা করে তোমরা বুঝতে পেরেছো এই টপিকগুলো, এবং এই টপিকগুলো তখনই আরও ভালো মতো ক্লিয়ার হতে পারবে যখন এই টপিক রিলেটেড ম্যাথগুলো তোমরা ট্রাই করবে বা কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। এই চ্যাপ্টারে এই কনসেপ্ট ক্লাসের পরে আমি এই চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস দিব, মানে বোর্ড কোশ্চেনের সলভিং নিয়ে। ওই ক্লাসটা যদি করো তাহলে আশা করি এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আগামী ক্লাসে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।